হ্যালো এভরিওয়ান, দেখুন প্রেগন্যান্সি আসার জন্য ছেলেদের সিমেনে যেমন স্পার্ম কোয়ালিটি এবং তার সাথে সাথে স্পার্মের কাউন্ট যেমন থাকা এক্স্যাক্ট পরিমাণে থাকা প্রয়োজন, সেরকম মহিলাদের ক্ষেত্রে ওভারি থেকে যে এগ সিক্রেশন হয়, যে এগ তৈরি হয়, তার কোয়ালিটি এবং কাউন্টটা যেন ঠিকঠাক থাকলেই কিন্তু প্রেগন্যান্সি আসে। কিছু প্রবলেম থাকে, পিসিওডি বলুন কিংবা আদার কোনো রাইট কোনো প্রবলেম বলুন না কেন, যার জন্য হয়তো প্রেগন্যান্সি আসে না বা ইনফার্টিলিটি হয়। কিন্তু অনেক সময় কিছু প্রবলেম হয় যেটা ওভারি থেকে এগ বেরোয়, সেই এগটা বেশি দিন লাস্টিং করে না বা দুর্বল থাকে, তার জন্য অনেক সময় কিন্তু প্রেগন্যান্সি আসে না। আজকের যে আলোচনা হচ্ছে যে এগ কোয়ালিটি আমি কি করে, এগ কোয়ালিটিটা কি করে ভালো করব, ওভারির মধ্যে এগ কোয়ালিটি ভালো করার জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন, কি কি জিনিস আমি মেনটেন করব। টোটাল 4টে জিনিসের প্রয়োজন। এই 4টে জিনিস যদি আমি ঠিকঠাক করে মেনটেন করি, তাহলে আমাদের প্রত্যেকটা মহিলার ওভারি থেকে যে এগ সিক্রেশন হয় তার কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং হেলদি হবে। এতে প্রেগন্যান্সি আসাটা খুব ইজি হয়ে যায়। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। এর আগে প্রচুর ভিডিও করেছি আমরা ইনফার্টিলিটির জন্য, ইনফার্টিলিটি নিয়ে ভিডিও করেছি, পিসিওডি নিয়ে ভিডিও করেছি, পিসিওডি নিয়ে প্রচুর আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। তার সাথে সাথে ইউটেরাইন ফাইব্রয়েড নিয়ে ভিডিও করেছি, যে কি কারণে প্রেগন্যান্সি আসে না, তার সাথে সাথে থাইরয়েডের প্রবলেম নিয়ে করেছি। আজকে যে কারণে ভিডিওটা করব, যে এগ কোয়ালিটি যদি খারাপ হয়, এগ যদি আনহেলদি থাকে বা ডিজিজ থাকে, তার জন্য কিন্তু প্রেগন্যান্সি আসে না। তো এগ কোয়ালিটি হেলদি রাখার জন্য বা ভালো করার জন্য আমাদের কি কি প্রসেস মেনটেন করতে হবে, এটা নিয়ে আজকে আলোচনা। প্রথম যেটা হচ্ছে যে নিউট্রিশিয়াস কিছু ফুড আমাদের খেতে হবে, নিউট্রিশন জাতীয় কিছু ফুড আমাদের খেতে হবে। টোটাল 4টে ব্যাপার নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর ব্যাপার হচ্ছে যে নিউট্রিশনটা আমাদের ঠিকঠাক করে, যে নিউট্রিশিয়াস ফুড যদি আমি খাই, তাহলে এগ কোয়ালিটি ডেফিনেটলি ভালো থাকবে। নিউট্রিশিয়াস ফুড বলতে একটা ব্যালেন্স ডায়েট। প্রথম 1 নম্বর হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটটার মধ্যে রিচ ইন কোথায় কোথায় থাকে, ফ্রুটসে বেশি থাকে, ভেজিটেবলও থাকে, হোল গ্রেন, লিন প্রোটিন, এই ধরনের খাবারে বেশি ব্যালেন্স ডায়েট থাকে। কি কি ফ্রুটসে এবং ভেজিটেবল থাকে, যেমন লিফি গ্রিন ভেজিটেবল, তার সাথে লিফি গ্রিন ভেজিটেবলের মধ্যে স্পাইনাস জাতীয় কিছু শাকসবজি, যে কোনো ধরনের গ্রিন ভেজিটেবল খেলে কিন্তু সব থেকে বেশি ভালো। ফ্রুটসের মধ্যে কি কি আসবে, স্পেশালি সাইট্রাস টাইপের ফ্রুট, যেমন লেবু, তার সাথে সাথে হয়তো তার সাথে সাথে মৌসুমি, বা তার সাথে সাথে পেয়ারা বা কলা, এই ধরনের খাবার কিন্তু খুবই হেল্পফুল। এই ধরনের খাবার যদি আমরা খাই, তাহলে ওভারিকে হেলদি কন্ডিশন রাখে এবং এগকেও কিন্তু হেলদি কন্ডিশন রাখে। এতে আমাদের এগের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। তার সাথে কি হবে, তার সাথে অ্যাভোকাডোস একটা ইম্পর্টেন্ট একটা ফ্রুটস, যেটার জন্য আমাদের প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার সাথে সাথে কি আছে, তার সাথে সাথে এটা আমাদের ওভারিকে হেলদি রাখে, ইউট্রাইসকে হেলদি রাখে এবং রিপ্রোডাক্টিভ প্রত্যেকটা অর্গানকে কিন্তু হেলদি রাখতে হেল্প করে। এতে এগ কোয়ালিটি কিন্তু হেলদি থাকে এবং ভালো হয়। তার সাথে আদার ফ্রুটসের মধ্যে ব্রোকলি টাইপের কিছু ফ্রুটস আছে, যে ফ্রুটসগুলো যে ফুডগুলো ভেজিটেবলগুলো খুবই হেল্পফুল এই ধরনের এগ কোয়ালিটি সুস্থ রাখা বা হেলদি রাখার জন্য, খুব ইম্পর্টেন্স। তার সাথে সাথে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের কিছু খাবার খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট কি খাবারে প্রেজেন্ট থাকে, যেমন স্পেশালি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন বেরিজ, যেমন বেরিজের মধ্যে ব্লুবেরিজ, স্ট্রবেরি, এই ধরনের খাবারগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, এগকে প্রোটেক্ট করে ড্যামেজ থেকে, এগ যেন ড্যামেজ না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়, সেটাকে প্রোটেক্ট করে অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার কিন্তু অবশ্যই খাবো এগকে প্রোটেক্ট করার জন্য। 3 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে খাবারগুলোতে প্রেজেন্ট থাকবে সেই খাবারগুলো আমরা খাবো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেসিক্যালি কোথায় পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফিশ, মাছে পাওয়া যায় এবং তার সাথে ফ্ল্যাক্স সিড কিছু পাওয়া যায়। যে মাছ ম্যাক্সিমাম সামুদ্রিক কিছু মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এবং ফ্ল্যাক্স সিড বলতে কি, সূর্যমুখী বীজ, মেথির বীজ, তার সাথে চিয়া সিড, এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেলে এগকে হেলদি রাখে এবং তার সাথে সাথে ডিস্ট্রাকশন বা ড্যামেজ হতে কিন্তু বাধা দেয় এবং প্রত্যেকটা রিপ্রোডাক্টিভ অর্গানকে কিন্তু হেলদি রাখে। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও আমরা কিন্তু খেতে হবে এই ধরনের এগ কোয়ালিটি ভালো রাখার জন্য, অবশ্যই খাওয়া প্রয়োজন। তারপরে হচ্ছে ফলিক অ্যাসিড। অ্যাডিকুয়েট ইনটেক ফলিক অ্যাসিড যদি আমরা করি, তাহলে এটা
আইদার ফুডের মাধ্যমে হতে পারে কিংবা আইদার ওষুধের মাধ্যমে, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টের মাধ্যমে হতে পারে। যদি আমরা ফলিক অ্যাসিড ঠিকঠাক করে খাই তাহলে অবশ্যই ফলিক অ্যাসিড প্রথম যেটা সমস্যা হচ্ছে যে একটা বার্থ ডিফেক্ট থেকে একটা আমাদের বাধা দেবে। তার সাথে সাথে বার্থ ডিফেক্ট মধ্যে নিউরাল টিউব ডিফেক্ট বলে একটা রোগ আছে, যেটা আমরা ম্যাক্সিমাম ডক্টরেই জানি। নিউরাল টিউব ডিফেক্ট একমাত্র স্পেশালি হয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য। তো আমরা যদি আগে থেকে ফলিক অ্যাসিড খাই, যে আইদার খাবারের মাধ্যমে হোক না কেন বা আমাদের যদি কোনো সাপ্লিমেন্টের মাধ্যমে হোক না বা কেন, তাহলে আমাদের কিন্তু এই ধরনের বার্থ ডিফেক্ট হবে না। তার সাথে সাথে ওভারির মধ্যে যা এগটা যেটা বেরোয়, সেই এগের কোয়ালিটিটা খুব ভালো হবে, এগের কোয়ালিটিটা হেলদি থাকবে। তার সাথে সাথে ওভারির হরমোনাল প্রোডাকশন যেটা আছে, হরমোনাল প্রোডাকশন ব্যালেন্স প্রোডাক্ট করবে। এতে আমাদের কিন্তু ইজিলি ওভারি থেকে খুব ভালো সুস্থ স্বাভাবিক এবং সুস্থ সবল কিন্তু এগ বেরোবে এবং স্পার্মের সঙ্গে কানেক্ট হয়ে কিন্তু প্রেগনেন্সিটা হবে। এরপরে হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় ফুড। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় ফুড ভেরি ভেরি হেল্পফুল। আমরা হয়তো আমাদের হাড়ের সমস্যা হোক বা জয়েন্টের কোনো প্রবলেম হোক, এই ধরনের সমস্যা থাকলে আমরা সাধারণত ক্যালসিয়াম বা ভিটামিন ডি খেতে বলি, কিন্তু আমাদের হয়তো জানা নেই যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ওভারির জন্য কতটা হেল্পফুল। আমরা যদি ভিটামিন ডি বা ক্যালসিয়াম খেতেই থাকি তাহলে আমাদের ওভারির মধ্যে যে এগটা আছে তার এগের হেলথ কন্ডিশনটা খুব ভালো হয়, পুরো রিপ্রোডাক্টিভ অর্গানের হেলথ কন্ডিশন ভালো হয়। তার সাথে সাথে হরমোনাল যে প্রোডাকশনটা হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে হরমোনগুলো প্রোডাকশন করে সেটাকে ওয়েল ব্যালেন্স রাখে। তাহলে আমরা ক্যালসিয়াম, তার সাথে সাথে আমরা অবশ্যই কিন্তু ভিটামিন ডি খাবো। এটা আমরা খাবারের মাধ্যমে হতে পারে বা সাপ্লিমেন্টের মাধ্যমে হতে পারে। খাবারের মাধ্যমে কি কি যায়? খাবারে থাকতে পারে দুধ, গরুর দুধ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, কলা প্রচুর ক্যালসিয়াম আছে, কলার মোচাতে প্রচুর ক্যালসিয়াম আছে। তো এগুলো যদি আমরা খাই তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বা ভিটামিন ডি আমরা পাবো। তার সাথে সাথে আমরা একটু সকালে ঘুম থেকে উঠে একটু হালকা রোদের মধ্যে থাকবো, এর মধ্যে ভিটামিন ডি আমাদের আসে। আমরা বাকি বাইরে থেকেও ক্যালসিয়াম বা ভিটামিন ডি কিন্তু সাপ্লিমেন্ট নিতে পারি এই সমস্যা থেকে, আমাদের ওভারিকে হেলদি রাখার জন্য এবং ওভারি থেকে যে এগ থাকে সেই এগকে হেলদি রাখার জন্য আমরা কিন্তু অবশ্যই সেবন করতে পারি। তো আমরা টোটাল ব্যাপারটা কি আলোচনা করলাম যে নিউট্রিশন কি কি আমরা দেব। আমরা চারটে ব্যাপার নিয়ে আলোচনা করব যে ওভারির মধ্যে যে এগ আছে সে এগকে হেলদি রাখার জন্য আমাদের কি কি জিনিস দরকার আছে। চারটে জিনিস দরকার। তার মধ্যে প্রথম যেটা আলোচনা করলাম যে নিউট্রিশিয়াস কিছু ফুড। নিউট্রিশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি নিউট্রিশন মেনটেন করি তাহলে অবশ্যই ওভারির এগ যা আছে তার এগটা হেলদি থাকবে, তার সাথে সাথে হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার 2 নম্বর যেটা ব্যাপারটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে এক্সারসাইজটা আমাদের চেষ্টা করতে হবে যে হালকা এক্সারসাইজের মধ্যে অ্যাভয়েড ওভার এক্সারসাইজ। একটু হালকা ডেইলি একটা যদি এক্সারসাইজ আমরা করি, যেমন সুইমিং করা বা স্কিপিং করা বা একটা ব্রিস্ক ওয়াকিং টাইপের একটু যদি এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের খুবই হেল্পফুল এগকে হেলদি রাখার জন্য, তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাক্টিভ অর্গানের যে হরমোন আছে তাকে ব্যালেন্স রাখার জন্য এবং তার সাথে সাথে ওভারিকে ঠিক রাখার জন্য। তাহলে একটা এক্সারসাইজ অবশ্যই আমাদের রাখতে হবে। এক্সারসাইজের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করবো ওভার এক্সারসাইজ নয়, ওভার এক্সারসাইজ নয়, একটা হালকা ওয়াকিং ডেইলি মর্নিং ওয়াক হয়তো করবো আমরা। তার সাথে সাথে যদি সুইমিং করা যায় তাহলে আরও বেশি ভালো। এবং স্কিপিং ইজ ভেরি ভেরি গুড এক্সারসাইজ যদি আমরা করি তাহলে অবশ্যই ওভারিকে ঠিক রাখবে এবং ওভারি এগকে কিন্তু ঠিক রাখবে। তাহলে চারটের মধ্যে 2টো আলোচনা করলাম, একটা নিউট্রিশন কি কি থাকবে, তার সাথে সাথে এক্সারসাইজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি স্ট্রেস এমন একটা প্রবলেম যেটার জন্য নট অনলি এগের ব্যাপার, প্রত্যেকটা রোগ আমাদের দায়ী থাকে স্ট্রেসের জন্য। তো এগের কোয়ালিটি খারাপের জন্য স্ট্রেস ভেরি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এগ কোয়ালিটি, এগের হেলদি কন্ডিশন, তার সাথে সাথে হরমোনাল ডিসব্যালেন্স, তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ অর্গানের হেলদি কন্ডিশন, পুরো সিস্টেমটার জন্য কিন্তু স্ট্রেস একটা বিভৎস একটা দায়ী ব্যাপার থাকে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট লং টাইম ধরে যারা স্ট্রেসে থাকে বা অ্যাংজাইটির মধ্যে থাকে বা ডিপ্রেশনের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানটাকে একটা আনহেলদি করে দেয়, তার সাথে সাথে এগটাকে আনহেলদি করে। এতে কি হয়, এতে কিন্তু আনহেলদি করলে এতে কি হয়, এতে প্রেগনেন্সি আসা প্রবলেম হয়।
এতে ইউট্রাইন কন্ডিশন, ইউট্রাইন এনভায়রনমেন্টটা কিন্তু ডিজিজ থাকে, এতে প্রবলেম কিন্তু আস্তে আস্তে যদিও প্রেগনেন্সি আসে তারপরে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি লং টাইম ধরে যারা স্ট্রেস থাকে তারা স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, অ্যাংজাইটি অ্যাভয়েড করতে হবে, ডিপ্রেশন অ্যাভয়েড করতে হবে, এবং এটা যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের এগ কোয়ালিটি ভালো থাকবে, এগ হেলদি থাকবে, রিপ্রোডাক্টিভ অর্গানটা হেলদি থাকবে, তার সাথে সাথে হরমোনাল ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার এবং লাস্ট পয়েন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইফস্টাইল কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রচুর দায়ী আমাদের এগ কোয়ালিটি খারাপের জন্য। প্রথম যেটা হচ্ছে যে একটা হেলদি ওয়েট মেনটেন। 1 নাম্বার হচ্ছে মেনটেন হেলদি ওয়েট। যারা ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি যে প্রবলেমটা হয় যে এগের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ অর্গান যেটা থাকে সেটা ডিজিজড হয়ে যায়, তার সাথে সাথে হরমোনাল ডিসব্যালেন্স হয়, ইস্ট্রোজেন লেভেল হয়তো বেড়ে গেল, বা প্রোজেস্টেরন লেভেল হয়তো বেড়ে গেল, বা প্রোল্যাকটিন বেড়ে গেল, বা হাইপোথাইরয়েডিজম হয়ে গেল, থাইরয়েড লেভেলটা বেড়ে গেল। এতে একটা রিপ্রোডাক্টিভ অর্গানটা একটা আনহেলদি সিস্টেম ক্রিয়েট করে এবং হরমোনাল সিস্টেমটা কিন্তু পুরো ডিসব্যালেন্স করে দেয়। এতে কি হয়, এগের কোয়ালিটিটা খারাপ হয়, এতে প্রেগনেন্সি আসার প্রবলেম হয়, যদিও আসে তখন সেকেন্ডারি স্টেপ হিসেবে খারাপ অবস্থায় এসে। তাহলে অবশ্যই আমাদের একটা কি মেনটেন করতে হবে, হেলদি ওয়েট অবশ্যই মেনটেন করতে হবে। যাদের ওভার ওয়েট আছে তাদের ওয়েটটা কমাতে হবে, আইদার এক্সারসাইজ বা ডায়েট করে যে করে হোক না কেন ওয়েটটা কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে কি অ্যাভয়েড স্মোকিং এবং এক্সেস অ্যালকোহল। স্মোকিং এবং অ্যালকোহল কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। স্মোকিং ডিরেক্টলি অ্যাফেক্ট করে কিন্তু একদম ওভারি এগে গিয়ে অ্যাফেক্ট করতে পারে, এটা এগের কোয়ালিটি খারাপ করে, আনহেলদি করে, তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ অর্গানকে আনহেলদি করে। তার সাথে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হরমোনাল ডিসব্যালেন্স, হরমোনকে যে লেভেলে মেনটেন করে সে লেভেলটাকে ডিসব্যালেন্স করে দেয়। অ্যালকোহল সেম ভাবে দায়ী, তাহলে সেটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। তার সাথে কি নেক্সট পয়েন্ট হচ্ছে কি মাস্ট বি অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস টাইপ অফ ফুড, এবং তার সাথে সাথে যেগুলো আমাদের প্যাকেটিং ফ্রুটস পাওয়া যায়, প্যাকেটিং যেটা ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় মাস্ট বি অ্যাভয়েড। তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, তার মধ্যে ওয়েল কিছু মেনটেন, প্রচুর কার্বোহাইড্রেট জাতীয় থাকে, মেনটেন ঠিকঠাক করে থাকে না যে কত পরিমাণে কি আছে। এতে কিন্তু আমাদের ওয়েটটা বাড়ে, ওভার ওয়েট আস্তে আস্তে হয়। এতে কিন্তু প্রবলেম কিন্তু আমাদের যে এগ থাকে এই ওভারির মধ্যে যে এগের কন্ডিশনটা কিন্তু খারাপ হয়। তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ অর্গানে যে অর্গানটা আছে সিস্টেমটাকে পুরো আনহেলদি করে দেয় এবং হরমোনকে ডিসব্যালেন্স করে। তাহলে অবশ্যই কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার কিন্তু ড্রিঙ্কস জাতীয় কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু আমরা টোটালি অ্যাভয়েড করব। লিমিট ক্যাফাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কফি আমাদের লাইফস্টাইল একটা বিশাল ফ্যাক্টর। যদি আমরা কফি রিপিটেডলি রিপিটেডলি যদি খেতে থাকি তাহলে এগের কোয়ালিটি খারাপ করে, তার সাথে সাথে হরমোনাল ডিসব্যালেন্স কিন্তু করে। স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফস্টাইলের মধ্যে স্লিপ পড়ছে, আমরা অন্তত 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমের দরকার। যদি আমরা ইচ নাইটে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা স্লিপ যদি খুব ভালো হয় তাহলে এগের কোয়ালিটি খুব ভালো হয়। তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ অর্গান যা আছে তার অর্গানের একটা এনভায়রনমেন্ট খুব ভালো হয় এবং হরমোনাল ব্যালেন্সটা খুব ঠিক রাখে। এতে কি হয়, প্রেগনেন্সি আসা খুব ইজি হয় এবং তার সাথে বাচ্চার কন্ডিশনও কিন্তু খুব ভালো থাকে। লাস্টলি অ্যাভয়েড এনভায়রনমেন্ট টক্সিন, এনভায়রনমেন্টটা টক্সিক যেগুলো থাকে ওগুলো অ্যাভয়েড করতে হয়। যেমন অনেক পেস্টিসাইড আছে, প্লাস্টিক জাতীয় কিছু আছে, হেভি মেটাল আছে, অনেক কিছু আমাদের রাস্তাঘাটে থাকে, অনেক ধোঁয়া আমাদের মধ্যে আসে। এতে কি হয়, এগের কোয়ালিটি খারাপ করে, এগকে ড্যামেজ করে দেয়। তার সাথে সাথে পুরো রিপ্রোডাক্টিভ অর্গানকে মধ্যে যে এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টটা ডিসব্যালেন্স করে এবং যে হরমোনাল ডিসব্যালেন্স করে। এতে কিন্তু প্রবলেম কিন্তু আসে এবং ইনফার্টিলিটি হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। তাহলে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব টোটাল 4টে ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিউট্রিশনের মধ্যে কি কি খাবার আছে আলোচনা করেছি। এক্সারসাইজের মধ্যে আমরা ওভার এক্সারসাইজ করব না, এক্সারশন করব না, আমরা হালকা এক্সারসাইজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল কিছু ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম। তো আপনারা অবশ্যই যদি এই 4টা জিনিস মেনটেন করে চলেন তাহলে দেখবেন যে এগের কোয়ালিটি খুব ভালো আসবে এবং যারা পিসিওডি হোক বা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন যে কারণে বাচ্চা আসছে না, যদি এগের কোয়ালিটি ভালো হয় তাহলে দেখবেন অবশ্যই কিন্তু প্রেগনেন্সি ইজি আসবে এবং বাচ্চা খুব তাড়াতাড়ি প্রসব কনসিভ করবে।
নেক্সটে আমি আর একটা ভালো ভিডিও নিয়ে আসবো যে এগ কোয়ালিটি খারাপ কি কি খাবারে হয়, সেই ভিডিওটা আমি নেক্সটে নিয়ে আসবো। আপাতত আজকে এই ভিডিওটা আমি বললাম, আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। লাস্টলি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও করতে আমার অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। অবশ্যই ওভারওয়েট যারা আছে এক্সারসাইজ করে ওয়েটটা কমান, তার সাথে সাথে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা মিনিমাম একটু ডেইলি নাইটে একটু ঘুম যেন অবশ্যই ঠিকঠাক করে হয়, এবং লাস্টলি স্ট্রেস বা ডিপ্রেশন বা অ্যাংজাইটিকে অ্যাভয়েড করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ।